কিশোরের অগ্নিবাণে আজ যা দেখতে চলেছেন, আজ যা শুনতে চলেছেন, ভারত হোক বা বাংলাদেশ, আপনি যেখানেই আছেন আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, আপনি ভয় পাবেন, কারণ আপনি যা শুনতে চলেছেন তা বিস্ফোরক, চাঞ্চল্যকর, ভয়ঙ্কর। বাংলাদেশে হামাস জঙ্গিদের উত্থানের গল্প শুনবেন এবার। বাংলাদেশে হামাস জঙ্গি শুধু নয়, আনসার আল ইসলাম, সেই আনসার আল ইসলামের লিস্ট প্রকাশ করে এক একটা নাম ধরে খুনের হুমকি এবং গজওয়াতুল হিন্দ কিভাবে করবে সেই সমস্ত প্ল্যান শুনবেন আজ। আজ শুনবেন কিভাবে বাংলাদেশে গর্ভনিরোধক থেকে স্যানিটারি ন্যাপকিন সমস্তটা বন্ধ করে দেওয়া হলো। প্রথমেই ব্রেকিং নিউজ, বাংলাদেশে এবার হামাসের সমর্থনে পোস্টার। বিগ ব্রেকিং নিউজ, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় হামাসের পোস্টার গোটা বিশ্বে এক্সক্লুসিভ ব্রেকিং। বাংলাদেশে এবার হামাসের সমর্থনে পোস্টার, সেই পোস্টারে রয়েছে হামাসের ছবি, ফ্রি প্যালেস্টাইন লেখা এবং তার সঙ্গে সঙ্গে দেখুন হামাস জঙ্গির ঘাড়ে বন্দুক, নিচে লেখা বয়কট, সেখানে ট্রাম্পের ছবি, সেখানে রয়েছে প্যালেস্টাইনের ফ্রি প্যালেস্টাইন স্লোগান, আর তার সঙ্গে রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি। আর কি রয়েছে জানেন? আর রয়েছে একটি কিউআর কোড, যেটি আমরা ঢেকে দিয়েছি। নিচে একটি কিউআর কোড দেওয়া হয়েছে। ফোন থেকে সেই কিউআর কোড যখন স্ক্যান করবেন সরাসরি জঙ্গি ওয়েবসাইটে চলে যাবেন আপনি। সেখানে গিয়ে আপনার নাম রেজিস্টার করে যে কোনো বাংলাদেশি ইউথ যারা যুব সম্প্রদায় তারা জঙ্গি হতে পারবে, হামাস জঙ্গি হতে পারবে। এই ভয়ঙ্কর তথ্য উঠে আসছে বাংলাদেশ থেকে। এই ছবি প্রথমবার দেখাচ্ছি গোটা বিশ্বে। বাংলাদেশের মানুষ আজ দেখুন, আপনি কি আওয়ামী লীগ, কি হিন্দু, কি মুসলিম, আপনি চান আপনার দেশ প্যালেস্টাইন হোক, আপনি চান আপনার দেশে হামাস জঙ্গিরা দাপাদাপি করুক, তাহলে আপনি এই মুহূর্তে যে সরকার সকল চালাচ্ছে ইউনূস তাকে সমর্থন করবেন, কারণ সেখানে এই মুহূর্তে হামাস জঙ্গিদের উত্থান। এরপর দেখাই ছবি, সেই ছবিতে উঠে আসছে কি? উঠে আসছে এক একটা নাম যাদের ধরে ধরে খতম করার কথা বলছে আনসার আল ইসলাম বাংলাদেশ। তাদের এই বিশেষ চিঠি আমার এই প্লাজমায় রয়েছে, তার সঙ্গে আমার হাতে এই চিঠি, এই প্রাণনাশের হুমকির থ্রেট লেটার রয়েছে, যা আজ ফাঁস করছি, প্রকাশ করছি গোটা বিশ্বের সামনে। গোটা বিশ্ব আজ দেখছে এই থ্রেট লেটারে কি আছে দেখুন। সেখানে রয়েছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আনসার আল ইসলাম বাংলাদেশ এই জঙ্গি গোষ্ঠীর নাম। তারা লিখছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। তার আগে তারা লিখেছে নবজাগরিত মুসলিম জওয়ানদের রইল জিহাদি দাওয়াত। ভাবেন আমরা গল্প বানিয়ে বলি? ভাবেন তো, এসে কমেন্ট করেন তো বাংলাদেশের মৌলবাদীরা এসে কমেন্ট করেন তো ফেসবুকে। আপনাদের তো একটাই কাজ, ইউটিউবে আর ফেসবুকে রিপাবলিক বাংলা এসে কমেন্ট করা। সেই মৌলবাদীরা আজ এই চিঠির কি উত্তর দেবেন, যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে জিহাদি দাওয়াত দেওয়া হচ্ছে এবং সেখানে লেখা রয়েছে যে গজওয়াতুল হিন্দ গোটা বাংলাদেশ তথা গোটা বিশ্বকে বেদিন ও মুরদাত কাফের মুক্ত করতে গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে সকল নবজাগরিত মুসলিম নওজওয়ানদের রইল জিহাদি দাওয়াত। তারপর রয়েছে এক একটা নাম। ভয় লাগছে না? এতে হবে না, আরো ভয় পেতে হবে তো, কারণ গজওয়াতুল হিন্দ হচ্ছে গোটা বিশ্বে। আপনি বাড়িতে বসে চায়ের কাপে সিপ মারতে মারতে দেখছেন গোটা বিশ্বটা কিভাবে গজওয়াতুল হিন্দ, গোটা ভারতটা কিভাবে কট্টর মৌলবাদী ইসলামী শাসনে পরিণত হচ্ছে আপনি দেখছেন। আরো দেখুন ফুল স্ক্রিন ছবিতে দেখাবো এই মুহূর্তে বাংলাদেশের ছবি। প্রথমেই দেখাই কিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, কিভাবে বসন্ত উৎসব বন্ধ করা হচ্ছে। বসন্ত এসেছে, গান গাইবেন না বাংলাদেশের মানুষ? বাংলাদেশের মানুষ আজ গান গাইবেন? বসন্ত এসেছে, কারণ বসন্ত উৎসব বন্ধ হয়ে গিয়েছে। জঙ্গিদের নিশানায় পড়ুয়ারা, বসন্ত উৎসব করা যাবে না, কারণ বসন্ত উৎসব একটি বিশেষ ধর্মের বইতে লেখা নেই, তাই করা যাবে না। পরের ছবি
গর্ভ নিরোধক বিক্রি করায় ফার্মেসিতে হামলা চালিয়েছে ইউনূস সমর্থকরা। বাংলাদেশে গর্ভ নিরোধক বিক্রি করা যাবে না। বাংলাদেশে কোনোভাবে কোনো গর্ভ নিরোধক বিক্রি করা যাবে না। তার জন্য মিছিল, অর্থাৎ মধ্যযুগে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। যখন ছিল না বিশ্বে কোনো গর্ভ নিরোধক, সেই সময় চলে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ হয়ে যাচ্ছে, বাধ্য হচ্ছি বলতে, ইউনূসের সময় জঙ্গি দেশ। পরের ছবি, বইমেলায় এই ছবি দেখুন, দেখে ভাবুন এবং কাঁদুন, কারণ আপনার মা বোনেদের জন্য এই সময় চোখে জল আসার। বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় স্টলে হামলা চালিয়েছে ইউনূসের জিহাদি বাহিনী। বাংলাদেশে স্যানিটারি ন্যাপকিন, স্যানিটারি প্যাড বিক্রি করা যাবে না। দোকান খোলা ছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে, কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কারণ কেন? কারণ স্যানিটারি ন্যাপকিনের কথা তো একটি বিশেষ বইতে লেখা নেই। সেই বইতে লেখা নেই, তাই স্যানিটারি ন্যাপকিন বাংলাদেশে বিক্রি করা যাবে না। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। পরের ছবি, মাদারীপুর, হিন্দুদের ওপর তথা আওয়ামী লীগের বেশ কিছু সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। দাউ দাউ করে জ্বলছে সেই বাড়ি। আপনি বাংলাদেশে হিন্দু হতে পারবেন না, আপনি বাংলাদেশে আওয়ামী লীগ হতে পারবেন না, হলে আপনার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। দাউ দাউ করে জ্বলবে আপনার বাড়ি। ফিরব, আজ যে অগ্নিবাণ আমি ছুড়ব, নিক্ষেপ করব, কিশলয়ের অগ্নিবাণ, সেই অগ্নিবাণ সরাসরি আঘাত করবে মোহাম্মদ ইউনূসের বুকে, ছাতিতে। যদিও এই অগ্নিবাণ তো আসল অস্ত্র নয়, কোনো হিংসার কথা বলছি না। এই অগ্নিবাণ প্রশ্নের অগ্নিবাণ, সেই অগ্নিবাণ জ্বলন্ত প্রশ্নের অগ্নিবাণ নেব সরাসরি। অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণ। বাংলাদেশ জুড়ে মৌলবাদী তাণ্ডব। ঘুমাচ্ছেন শিশু ইউনূস। ইউনূসের একটা নাম দিয়েছি আমি, ইউনূসের নাম হচ্ছে বেবি টুকটুক। কারণ তিনি টুসটুসে বাচ্চা, কারণ তিনি বোঝেন না, তিনি জানেন না কি হচ্ছে বাংলাদেশে। না, তিনি সবটা জানেন, তিনিই করছেন। তিনি যদি না করেন তাহলে তিনি ব্যর্থ। ছেড়ে দিন চেয়ার, যাব আলোচনায়। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, সরাসরি প্রত্যেকের কাছে এক এক করে যাব। কিশলয়ের অগ্নিবাণে আজ রয়েছেন পাপিয়া অধিকারী অভিনেত্রী, আমার ডান দিকে রয়েছেন, একদম ডান দিকে। তারপরেই রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। আমার বাঁ দিকে রয়েছেন বিমল কুমার চন্দ, প্রাক্তন নৌসেনা কর্তা। আমার সঙ্গে অনলাইনে রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সম্পাদক ব্লিটজ। আমার সঙ্গে রয়েছেন নিঝুম মজুমদার, আইনজীবী। আমার সঙ্গে রয়েছেন আরিফ বিল্লাহ, আমজনতার দল কেন্দ্রীয় দপ্তরের সম্পাদক। আমি প্রথমেই নিঝুম বাবুর কাছে যাব। নিঝুম বাবু, আমার হাতে একটি লিস্ট রয়েছে, সেই লিস্টে লেখা রয়েছে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। সেই লিস্টে আপনার নাম রয়েছে, সেই লিস্টে আপনার নাম রয়েছে একদম মধ্যিখানের যে কলম, সেই কলমের 1, 2, 3, 4, 5 নম্বর নাম নিঝুম মজুমদার। ভয় লাগছে? খুবই ভয় লাগছে এইটা চিন্তা করে যে এত গাধার সংখ্যা বেড়ে গেলে পৃথিবীর মানুষের জন্য সমস্যা হয়ে যাবে। সেটার জন্য ভয় লাগছে যে লিস্ট বানিয়ে ভয় দেখানো, তারপরে হচ্ছে নিজের মন মর্জি মতো কোনো পুস্তকের কথাবার্তা চাপিয়ে দেওয়া, সবকিছু মতো এইসব নির্বোধ আচরণ দেখে ভয় পাই, কিন্তু লিস্ট দেখে ভয় পাই না আর কি। লিস্টটা বেরোলো কেন? আপনার নামে আপনার উপর এত কেন রাগ? এখানে লেখা রয়েছে আনসারুল কি লেখা, এক সেকেন্ড, আনসার আল ইসলাম, আনসার আল ইসলাম নাম লিস্টের ওপর, সেই নাম রয়েছে। সেই নামের প্রথমেই রয়েছে বাংলাদেশ আজ সত্যিকারের স্বাধীন, আমরা লক্ষ্য পূরণে অবিচল। তারপর নানা কথা লেখা রয়েছে, বখতিয়ার উদ্দিন খিলজি, শাখা, তিতুমিরের ভূমি, এইসব নামগুলো লেখা রয়েছে। লেখা রয়েছে গোটা বিশ্বকে বেদিন, মুরদাদ, কাফের মুক্ত করতে গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে সবাইকে জিহাদি দাওয়াত দেওয়া হচ্ছে এবং তাদের প্রতি আমার আদেশ, থামো অথবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আপনি কি করেছেন? আপনাকে থামতে বলছে এরা কারা? কেন বলছে থামতে? প্রথমত যে এই ব্যাপারটা কিন্তু আমার জন্য একেবারেই নতুন নয়। যখন গণজাগরণ মঞ্চ 2013 সালে শুরু হলো, যে বিপ্লব শুরু হয়েছিল সেই সময়টাতে, ওই সময় এরকম অনেকগুলো নামের লিস্টে অনলাইনে পুরো ভরে গিয়েছিল। আমি নিজেও জানতাম না, আজকে সকালবেলাতে আমার অনেক বন্ধু বান্ধব পাঠানোর পরে আমি জানতে পেরেছি
আমার অপরাধ সম্পর্কে তো আমি জানি না, খুব সম্ভবত আমার অপরাধ হচ্ছে দখলদার ইউনূস বাহিনীর বিরুদ্ধে কথা বলা, তাদের ক্রমাগত মিথ্যে কথা বলা, মধ্যযুগের দিকে যাত্রা, দিকে দিকে মানুষকে একটা মধ্যযুগের দিকে নিয়ে যাওয়া, বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা, এগুলোর বিরুদ্ধে কথা বলাটাই খুব সম্ভবত আমার অপরাধ। এই ছাড়া মানুষ হিসেবে আমার অপরাধগুলো আমি ঠিক আসলে বুঝতে পারি না। আমার অপরাধ আসলে এগুলাই হবে যে আমি ইউনূসের এই দখলদার বাহিনীর বিরুদ্ধে বলছি, তাদের মৌলবাদের বিরুদ্ধে বলছি। এই যে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে ন্যাপকিন, মেয়েদের ন্যাপকিনের বিক্রি করা যাবে না, তারপরে বসন্ত উৎসব করা যাবে না, বাংলাদেশে কোনো সুস্থ কথা বলা যাবে না, কোনো বিজ্ঞান চর্চা করা যাবে না, বাংলাদেশে কোনো ধরনের মুক্ত মনা থাকতে পারবে না, কিছুই থাকতে পারবে না। থাকবে হচ্ছে একদল জিহাদিরা, একদল যারা হচ্ছে বাংলাদেশকে একটা আফগানিস্তান বানিয়ে ফেলতে চায়, আর তারাই থাকবে যারা হচ্ছে পাকিস্তানের আইএসআই এর নেতৃত্বে যারা এই দেশটাকে পরিচালনা করতে চায়, তারাই এখানে থাকবে। আর বাকিরা সবাই এখানে অপাঙ্ক্তেয় হয়ে গেছে, বাকিরা সবাই তুচ্ছ হয়ে গেছে, এবং সে কারণে আমার বিরুদ্ধে থ্রেট, এটা আমি অনুমান করে বলতে পারি। বেশ, আমি পাপিয়াদির কাছে যাবো। পাপিয়াদি, বাংলাদেশের বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রি করার জন্য আক্রমণ করা হলো এবং সেইটা ঢেকে দেওয়া হলো, অর্থাৎ আজ স্যানিটারি ন্যাপকিন বিক্রি করা একটি লজ্জার বিষয় এই মৌলবাদী ইউনূসের বাংলাদেশে। আমি আরিফ বিল্লাহর কাছে যাওয়ার আগে আপনাকে বলবো যে পাপিয়াদি, আজ আপনি মোহাম্মদ ইউনূসকে একটু পাঠ পড়াতে পারবেন? মোহাম্মদ ইউনূস হয়তো নোবেল লরিয়েট, তিনি জানেন না যে অ্যাকচুয়ালি এটার কাজ কি। নিঝুম মজুমদার বললেন দিকে দিকে মৌলবাদীদের ছড়িয়ে দেওয়া হচ্ছে। কাজী নজরুল ইসলাম, আগে পাপিয়াদি বলবেন, তারপর আপনি বলবেন। আপনাদের কাজী নজরুল ইসলাম লিখেছিলেন ওই দিকে দিকে বেঁচেছে ডঙ্কা শঙ্কা নাহি কো আর। নিঝুম মজুমদার, আপনি ভয় পাবেন না, কাজী নজরুল ইসলাম লিখে গেছেন ওই দিকে দিকে বেঁচেছে ডঙ্কা শঙ্কা নাহি কো আর, মরিয়ার মুখে মারণের বাণী উঠেতেছে মার মর, লজ্জা চাছিল করেছে ভূষণ, নিরক্ত দেহে হাড় দিয়ে রণ, শত শতাব্দী ভাঙেনি যে হাড়, সেই হাড়ে ওঠে রণ, জয় নিপীড়িত জনগণ জয়, জয় নব উত্থান, জয় জয় ভগবান। লিখেছেন কাজী নজরুল ইসলাম, আল্লাহ বলেননি, বলেছেন জয় জয় ভগবান। মৌলবাদীরা আপনারা শুনছেন, আপনাদের বাবা যেগুলো লিখে গেছেন সেগুলো আপনারা মানছেন না। আপনারা মেয়েদের স্যানিটারি ন্যাপকিন বিক্রি করতে দেবেন না, তাহলে মেয়েরা কি করবে? বাংলাদেশের স্যানিটারি ন্যাপকিন, গর্ভনিরোধক, এগুলো বন্ধ। বাংলাদেশে এইরকম লিস্ট বের হবে যে লিস্টের মোহাম্মদ ইউনূস কোনো ব্যবস্থা নিতে পারবেন না, বেবি টুকটুক ইউনূস, কিন্তু মোহাম্মদ ইউনূস চিন্ময় কৃষ্ণ প্রভু এবং অন্যান্য হিন্দুদের জেলে পুরে রাখবেন। কেন? স্যানিটারি ন্যাপকিনে কি প্রবলেম হচ্ছে আপনার? কি সমস্যা হচ্ছে? লজ্জা লাগছে? দাদা, আমি আপনাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেই, এই প্রশ্নের মধ্যেই আপনার উত্তর, যে বই মেলা কি বই বিক্রির জন্য নাকি অন্য কোনো কিছু, অন্য কোনো পণ্য বিক্রি করার জন্য, সেটা একটু উত্তর আপনি দিবেন। বুদ্ধি, বিবেক, চৈতন্য। বই মেলা মানে বিদ্যা, আমাদের বেদে আছে, বেদ মানে বিদ্যা। বই মেলা হচ্ছে প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান, এই সকলের অহংকার আমাদের। সেখানে বিক্রি করতে কি অসুবিধে? বইমেলায় ফুড কোর্ট আছে, বইমেলায় ফুড কোর্ট আছে, খাবার দোকান আছে। নিঝুম বাবু উত্তর দিচ্ছেন। খাবার দোকান, আমি একটু বলি, বইমেলাতে কি উত্তর দিবেন আমি একটু উনার জ্ঞাতার্থে জানাই যে বইমেলাতে আমি এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, সরি ইনকিলাব জিন্দাবাদ, তাদের নামে তাদের একটা স্টল আছে, যারা এই কথিত এই জঙ্গি হামলার সাথে জড়িত ছিল, তারা জামা কাপড় বিক্রি করছে, আমি দেখেছি। সেখানে বিকাশ যেটা আছে, বিকাশের স্টোর আছে, সেখানে কফির দোকান আছে, সেখানে বই ছাড়াও আপনার অনেক বই সম্পর্কিত ছাড়াও আরো জামা কাপড়ের দোকান আমি দেখেছি, সেখানে ছোটখাটো টি শার্টের দোকান দেখেছি। সেইসব নিয়ে তো কোনো ধরনের আপত্তি দেখছি না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা স্টলে যদি সমাজ সচেতনতার মতো একটা মেয়েদের ন্যাপকিনের দোকান থাকে, তাহলে সমস্যা কোথায়? আমি তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনি ন্যাপকিন নিয়ে টানাটানি করতেছেন কেন? আপনি বাংলাদেশে আসুন না কেন, আসুন, চলে আসুন। এই যে আপনাকে প্রশ্ন করছি, আসা ছাড়া মানে বাংলাদেশে আসা ছাড়া আমি ইংল্যান্ডে বসে কথা বলতে পারবো না? আপনি বাংলাদেশের কে? আপনি তো বাংলাদেশের না। আপনার কাছে উত্তর আছে? কথা বলতে পারবো না? আরিফ বিল্লাহ, আপনার কাছে উত্তর থাকলে উত্তর দিন। আপনাকে দুটো প্রশ্ন করেছি, করবেন। উত্তর দিলাম,
আপনার বাংলাদেশের বইমেলা খাবার বিক্রি হয়, আর শুধু বইমেলার কথা বলছেন। আপনারা একটা ফার্মেসি গিয়ে ভেঙে দিয়ে এসেছেন, আপনারা একটা ফার্মেসি ভেঙে দিয়ে এসেছেন যেখানে গর্ভনিরোধক বিক্রি হচ্ছিল, সেই ছবিও রাখতে বলবো। বলুন আরিফ বিল্লাহ, কি উত্তর আছে আপনার? আমরা বিক্রি করতে দিতে পারি না, এটা আমাদের দেশের একটা কালচার। আপনাদের দেশের এই ধরনের অসভ্য কালচার থাকতে পারে, আমাদের জন্য সভ্য কালচার আপনি গিয়ে দেখুন একজন মহিলার স্বাস্থ্যের জন্য ব্যবহার হওয়া একটি জিনিসকে আপনি অসভ্যতার কালচার বলছেন, লজ্জা হওয়া উচিত। পাপিয়াদি উত্তর দেবে। সভ্যতাকে আপনারা ধ্বংস করছেন, আপনারা পিছিয়ে দিচ্ছেন, বিশেষ করে মহিলাদের পিছিয়ে দিচ্ছেন। আর গর্ভনিরোধক মানে কি? গর্ভনিরোধক মানে কি? আপনারা পরের পর উৎপাদন করে যাবেন, তারা কি করবে, কোথায় থাকবে? ভারতকে দর্শন করে দিবে। আপনারা ভালো করে শুনুন, আমাদের ভারতীয় দর্শন বলে এগিয়ে যাওয়া, আপনারা পিছিয়ে দিচ্ছেন, ক্রমাগত পিছিয়ে দিচ্ছেন। এটা একটা সংস্কৃতি, কালচার, মহিলারা এগিয়ে গেছে, এটা একটা কালচার হলো। আমরা ওটা চিনি তো। আপনাদের সংস্কৃতি হলো ওই এয়ারপোর্টে গিয়ে সেখানে একদম ওপেন প্লেসে পায়খানা করা। আপনাদের সংস্কৃতি। লজ্জাজনক কথা বলছেন, এই বাচ্চাদের মতো কথা বলবেন না, বলবেন না, আমি আপনাকে বলতে দেব না। লজ্জাজনক কথা বলছেন আপনি। আপনাদের বাংলাদেশের স্যানিটেশনের অবস্থা এতটাই খারাপ, গোটা বিশ্বের লিস্টে দেখুন। আপনারা শুধু বসে বসে বড় বড় কথা বলতে পারেন। নরেন্দ্র মোদি জি, আমাদের প্রধানমন্ত্রী পায়খানায় বানিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এবার আমার কাছে একটা ব্রেকিং নিউজ উঠে আসে। পাপিয়াদি, ব্রেকিং নিউজ দিতে হবে। ব্রেকিং নিউজ আসছে আমার কাছে, বাংলাদেশ প্রেস সচিবের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। ব্রেকিং নিউজ দিতে বলবো। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল ইসলাম, এক্সক্লুসিভ ব্রেকিং, বাংলাদেশের প্রেস সচিবের ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন চলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। অ্যাকাউন্টে বাংলাদেশি মুদ্রায় প্রায় 108 কোটি টাকা। বাংলাদেশের প্রেস সচিবের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে 108 কোটি টাকা। বাংলাদেশের নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি, কিন্তু তাহলে শফিকুল ইসলাম কিভাবে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করছেন? এত টাকা তাকে কে দিচ্ছে? ডিপ স্টেটে জর্জ সরোসের টাকা ঢুকছে। আমরা এই ছবির সত্যতা যাচাই করিনি, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির উত্তর দিন বাংলাদেশের প্রেস সচিব শফিকুল ইসলাম। আমি যাব আমার সঙ্গে রয়েছেন সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেব, একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেস সচিবের নাম, তার ছবি, শফিকুল ইসলাম তার ছবি, এবং সেখানে যে ক্রিপ্টোকারেন্সির অ্যামাউন্ট সেটা বাংলাদেশের টাকায় প্রায় 108 কোটি টাকা। বাংলাদেশে কি ক্রিপ্টোকারেন্সি অ্যালাউড আছে? 1 নম্বর। আর 2 নম্বর, যদি অ্যালাউড না থাকে 108 কোটি টাকা তাকে কে দিচ্ছে, কেন দিচ্ছে, যদি এই খবর সত্যি হয়ে থাকে তো বলুন। ধন্যবাদ কিশোর ভাই। এই প্রেস সচিবের নাম শফিকুল আলম, শফিকুল ইসলাম নয়। আর আপনিও জানেন যে গুপ্তরাজ্য যাদেরকে টাকা দেয়, সেই গুপ্তরাজ্যের টাকাগুলো সবসময় ক্রিপ্টোকারেন্সি দেওয়া হয়। আমি কথা বলা শুরুর আগে আমার বোন পাপিয়া অধিকারীর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে বাংলাদেশের কিছু ইতর আপনাদের সঙ্গে, ভারতের মা বোনদের সঙ্গে যে ধরনের ভাষায় কথা বলছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকে আমি এই এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামাসের পোস্টার লাগানো হয়েছে। বাংলাদেশে বসে হামাসের জঙ্গিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এই জঙ্গি নিয়োগ, হামাসের জঙ্গি নিয়োগের পেছনে সরাসরি ইউনূস জড়িত। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হামাসদেরকে নির্মূল করার জন্য গাজা তিনি দখল করে নেবেন, গাজায় তিনি অভিযান চালাবেন। বাংলাদেশে অবিলম্বে অভিযান চালাতে হবে, বাংলাদেশে ধ্বংস করে দিতে হবে হামাসদের। এবং আমি রিপাবলিক বাংলার মাধ্যমে আমার বন্ধু তুলসী গাবারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনি অবিলম্বে বিষয়টা ট্রাম্পের নজরে আনুন। বাংলাদেশে হামাস জঙ্গিদের নিয়োগ চলছে। বাংলাদেশে হামাস জঙ্গিরা প্রকাশ্যে পোস্টার ছাটাচ্ছে দেয়ালে দেয়ালে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিরাজ ইউনূসকে নির্মূল করুন।
বাংলাদেশে অভিযান চালান। ভারত যদি অভিযান চালাতে লজ্জিত হয়, ভারত যদি অভিযান চালাতে কুণ্ঠিত হয়, ভারত যদি অভিযান চালাতে আরিফ বিল্লাহ কি উত্তর দিচ্ছেন? আরিফ বিল্লাহ উত্তর দিন। ভার্সাস উইন্ডো, আরিফ বিল্লাহ উত্তর দেবেন সালাউদ্দিন সাহেবকে। বলুন আরিফ বিল্লাহ কি বলার আছে। সাহেব, জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিন। গলা শুকিয়ে গেলে বাংলাদেশ থেকে পানি পাঠিয়ে দেই, খায়া পয়সা থাকেন। কি কথা বলবো? ও ওই ওই ছাত্রদের সঙ্গে কি কথা বলবো? প্রেস সচিব টয়লেট উপহার দিবে ভারতকে। টয়লেট টয়লেট আপনার অস্তিত্ব আছে বাংলাদেশে? ওকে, ওই রাস্তার টোকাই নিয়ে আসেন আপনারা, এসে কথা বলে। ঢাকার রাস্তায় রাস্তায় আমাদের পোস্টার লাগানো হচ্ছে। আরিফ বিল্লাহ তোমাকে বলছি, তুমি চুপ থাকো। তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? হামাসের পোস্টার লাগানোর অপরাধে ইউনূসকে অভিযান চালিয়ে এক্ষুনি ক্ষমতাচ্যুত করতে হবে। আর এই সমস্ত আরিফ বিল্লাহ টাইপের লোক, না, আপনি কি সালাউদ্দিন সাহেবকে থ্রেট দিচ্ছেন? আপনি কি রিপাবলিক বাংলাদেশের সালাউদ্দিন সাহেবকে থ্রেট দিচ্ছেন? কি বলছেন আরিফ বিল্লাহ? আপনি কি থ্রেট দিচ্ছেন? কি বলছেন? সালাউদ্দিন টয়লেট উপহার দিচ্ছি। টয়লেট আপনি টয়লেট উপহার দিতে পারবেন। আপনি যেমন দেখতে আপনি তাই তো উপহার দিতে পারবেন। আপনি মানুষকে আপনি যেটা আপনি সেটাই উপহার দিতে পারবেন। যেমন ভারতে এলে আমরা ফুল উপহার দিই, আপনি নিশ্চয়ই টয়লেট ছাড়া আর কিছু উপহার দিতে পারবেন না। আপনার কাছে যেটা রয়েছে আপনি তো সেটাই উপহার দেবেন। আপনার যেটা অধিকার যে জিনিসের উপর, আপনার অধিকার যে জিনিসের উপর আপনি সেটাই উপহার দেবেন। আরিফ বিল্লাহ যদি জঙ্গিবাদ বুঝতো তাহলে এই প্ল্যাটফর্মে ওর কি অস্তিত্ব আছে? ওকে বাংলাদেশকে কে চিনে? ওই টোকাই রাস্তার আপনারা ধরে নিয়ে আসেন, কথা বলে শোয়েব চৌধুরীর সাথে কথা বলে যোগ্যতা তো। আমি বললাম হামাসের উত্থানের অভিযানে বাংলাদেশে অভিযান চালাতে হবে। ভারত অভিযান না চালালে আমেরিকা অভিযান চালাবে। এই জঙ্গিদের দমন করে দিতে হবে যারা আমার মা বোনকে স্যানিটারি ন্যাপকিন কিনতে বাধা দেয়। হামাসের কি সংযোগ আছে সেটাও তদন্ত করতে হবে। আরিফ বিল্লাহকে আরিফ বিল্লাহ বাংলাদেশে বসে সালাউদ্দিন শোয়েব সাহেব যে কথা বলছেন, চোখে চোখ রেখে বুক চিতিয়ে আজ কিশলয়ের অগ্নিবাণে যে কথা বলছেন, সেই কথার উত্তর আপনার কাছে নেই। আপনি কেঁপে গিয়েছেন, ভয় পেয়েছেন, তাই জন্য আপনি বড় বড় কথা বলছেন। আপনার এই লেটারগুলো যারা দেয়, থ্রেট লেটার, তারা বাড়িতে বসে বসে ভয় পায়, তাই তারা লুকিয়ে থাকে বন্দুকের আড়ালে, বোমের আড়ালে। তারা নিজেরা ভয় পায়, তারা ভীতু। আসেন, পাঠিয়ে দেন, আমরা ফ্রি সার্ভিস দেব আমাদের প্রতিবেশী হিসেবে। থ্রেট ছাড়া আপনি আর কি দিতে পারবেন? এক টয়লেট আর এক থ্রেট। যে বলে যে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন হচ্ছে একটা কালচারালি কি অসভ্যতাম, কি বলছেন আপনি? যার শিক্ষার দৌড় এই পর্যন্ত, তাকে আর আমি কি বোঝাবো স্যার? আমি আপনারা পিছিয়ে পড়ছেন, আপনারা এগিয়ে চলুন, আপনারা পিছিয়ে পড়ছেন, পেছতে পেছতে তাকে দর্শন করে দেন। পেছতে আমরা যেরকম ছিলাম, আমরা যেখান থেকে বিবর্তিত হয়ে আজকে মানুষ হয়েছি, আপনারা সেই হনুমানের রাজত্বে চলে যাবেন। পিছবেন না, এগিয়ে আসুন, মানুষ হন। ইভলিউশন বলে একটি কথা আছে, বিবর্তিত হতে আপনারা পারছেন না, আপনারা সেই পিছিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে। তাই মহিলাদের আপনারা গর্ভনিরোধক ব্যবহার করতে দেবেন না, আপনারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে দেবেন না। নিজেদের আপনারা কি টয়লেট বলছেন? আপনারা জানেন না আমাদের ভারতবর্ষে মহিলাদের জন্য কত লক্ষ টয়লেট শুধু তৈরি হয়েছে মহিলাদের জন্য, রেসপেক্টের জন্য। এখানে আমাকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউটার্ন নিতে হবে, একটা টুইস্ট নিতে হবে, তারপর আমি বিমল দা এবং বিমল স্যারের কাছে আসবো। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ টুইস্ট এবং ইউটার্ন। মোহাম্মদ ইউনূস সরাসরি ভারতের সেভেন সিস্টারের দিকে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। ইউনূসের হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, এবং সেখানে দাঁড়িয়ে ইউনূস সরাসরি চেষ্টা করছে ভারতের উত্তর পূর্বে সেভেন সিস্টারে সরাসরি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তার নিজের মুখে সেই কথা বলছে। আজ গোটা বিশ্বের সামনে সেই তথ্য তুলে ধরব। মোহাম্মদ ইউনূসের নিজের মুখে শুনুন কিভাবে মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে জঙ্গি লাগিয়ে অশান্তি করানোর চেষ্টা করছে। দেখুন, দেখে চমকে উঠবেন। দেখুন মোহাম্মদ ইউনূস কি বলছে। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র
দর্শন তার হয় না। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। ভারতের 7 সিস্টার উত্তর পূর্বাঞ্চল বা ভারতের সার্বভৌম, ভারতের বর্ডারের সীমান্তের ভেতর যে কোনো জায়গায় যদি কোনো বিদেশি শক্তি জঙ্গিবাদী নজর তুলে তাকায়, চোখ তুলে তাকায়, আমি এখানে বসে এই কিশলয়ের অগ্নিবাণের অ্যাঙ্কার এবং সঞ্চালক হিসেবে বলছি, ভারতের তরফ থেকে তাদের সেখানেই বর্ডারের ওই পারে পুঁতে দেওয়া হবে। চোখ তুলে তাকাবেন না, ভারতের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকাবেন না। আমি বিমলদার কাছে যাওয়ার আগে বিমল স্যারের কাছে যাব। স্যার, আজকে মোহাম্মদ ইউনূসের দুঃখ হয়েছে ভারতের 7 সিস্টারের দিকে তাকিয়ে। সাহস কি, এত বড় সাহস কি করে হলো এই কথা বলার? ভারতের দিকে নজর দিলে কি পরিণতি হতে পারে দ্রুত বলুন, তারপর আমি বিমলদার কাছে বলুন। দেখুন, মোহাম্মদ ইউনূসের ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। কারণ হচ্ছে উনি কিন্তু যে দেশে এখন উনি বসেছেন প্রশাসনিক প্রধান হিসাবে, সেই দেশের উপরে ওনার কিন্তু এতটুকু মায়া নেই। কারণ হচ্ছে উনি দেশের জন্য কিচ্ছু করেননি। আমরা ওই দেশটিকে স্বাধীন করেছি। আমি ছিলাম সেই যুদ্ধে যে বাংলাদেশকে স্বাধীন করেছি। আজকে আমি যা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশে আকাশ পাতাল তফাৎ। আপনারা কি হচ্ছে, যেটা বাবিয়াদি কিছুক্ষণ আগে বললেন যে আপনারা পিছিয়ে যাচ্ছেন। ইয়েস, আপনারা পিছিয়ে যাচ্ছেন। আপনারা খুব কম করে 50 বছর পিছিয়ে যাচ্ছেন। কারণ আপনাদের জন্য সেই সময়টাই ছিল ভালো, কারণ আপনাদের লাথি খাওয়াটাই অভ্যাস। আমি বলছি পূর্ব পাকিস্তানের লোকেদের বর্তমানে যারা করছে তাদের লাথি খাওয়াটাই অভ্যাস। তা না হলে কেউ একটা ভালো জায়গা থেকে, একটা স্বাধীন যে দেশ, সেই স্বাধীনতাটা পেল কি করে? স্বাধীনতা রক্ষা করার যে প্রয়োজন, সেই প্রয়োজনটা ওরা ভুলে যাচ্ছেন। কারণ হচ্ছে কারোর ব্যাকগ্রাউন্ড নেই। আপনারা শুধু চেষ্টা করছেন ভারতকে, কারণ আপনাদের কাছে কিছু নেই। এখন হচ্ছে একটা রাস্তা ভারতের এগেনস্টে কিছু বলা, দ্বিতীয় কথা ডিক্টেটরশিপ চালানো। আজকে মোহাম্মদ ইউনূস যা করছেন কমপ্লিটলি ডিক্টেটরশিপ। ওনার কোনো রাস্তা নেই। উনি ভালো মতো জানেন আজ না হোক কাল ওনাকে ওখান থেকে চলে যেতে হবে। উনি বুঝতে পারছেন ওখানে কিচ্ছু করতে পারবেন না উনি। শুধুমাত্র কি হচ্ছে, কিছু জঙ্গি লোক যারা কোনোদিনই এই দেশটিকে ভালোভাবে দেখেনি। কেন? সেই সময় পূর্ব পাকিস্তান যখন হয়েছিল, সেই সময়টা বোধহয় আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা চান না যে স্বাধীন হোক, তা স্বাধীন বাংলাদেশ নামটা ইউজ করছেন কেন? এটা তো আমাদের দেওয়া। ইয়েস, ওই দেশটাকে স্বাধীন করার পিছনে আমাদের সব রক্ত আছে, ভারতীয় সেনাবাহিনীর। আপনারা সেই নামটা ব্যবহার করছেন কেন? ফিরে যান, আমার কোনো আপত্তি নাই। আপনারা আবার পূর্ব পাকিস্তান নাম দিন, নাম দিয়ে করুন, আমাদের কোনো আপত্তি নাই। বিমলদা, ভারতের বলছে, ইউনূস বলছে যে পূর্বাঞ্চল খুব দুঃখে আছে, 7 সিস্টার খুব কষ্টে আছে, আরো বিভিন্ন কথা বলছে সে। ভারতের পূর্বাঞ্চল নিয়ে কথা বলার অধিকার কে দিল তাকে? একটা কথা বলি, এই ইউনূস বা তার বাহিনীর একটু কড়া কথা হয়ে যাচ্ছে, ক্ষমা চেয়েও বলছি। ওদের বাবা বা ঠাকুরদাদেরও ক্ষমতা নেই ভারতের উত্তর পূর্বাঞ্চল হোক, পশ্চিমাঞ্চল হোক, দক্ষিণাঞ্চল হোক, তার একটা ইট বেঁকানোর। সুতরাং এগুলো বলতে হয় তার দেশে যে একটা অদ্ভুত কিছু লোক তৈরি হয়েছে তাদের মনোরঞ্জনের জন্যে। মোহাম্মদ ইউনূস খুব ভালো জানে ওর বিদায় নেওয়ার সময় এসে গেছে। এই যে বাংলাদেশে ঘটনাগুলো ঘটছে, আমি শুধু একটা কথা বলি যে কেউ আমরা জানি মরে যাবার আগে নাকি কিছুদিন খুব ভালো হয়ে যায়, খুব টার্মিনাল ডিজিজে ভুগছে, মরার আগে দপ করে জ্বলে ওঠে, খুব ভালো থাকে, তারপরে চলে যায়। এখন এই যে বাহিনী, এই বাহিনী মূলত জঙ্গিদের দ্বারা স্পন্সর্ড বাহিনী। এখন এই যে মরিয়া ভাবের কারণ একটাই, সেটা হচ্ছে এরাও বুঝে গেছে চলে যাবার সময় হয়েছে, যদি কিছু করা যায়। আসলে বাংলাদেশে জঙ্গি চাষ হচ্ছে কেন? একটু সোশিয়োলজি, আমি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, ইন্টারন্যাশনাল রিলেশনও পড়াই, একটু সেই অ্যাসপেক্ট থেকে দেখি বাংলাদেশে জঙ্গি চাষ হয় কেন, এত লোক জঙ্গি হচ্ছে কেন? তার কারণ বাংলাদেশ হচ্ছে জঙ্গি চাষের উর্বর ক্ষেত্র। সেখানে ধান বুনলেই চাষ হয়, জঙ্গি বুনলেই ওখানে চাষ হবে। এখন কেন উর্বর ক্ষেত্র? তার উত্তর হচ্ছে কারণ বাংলাদেশ রাজনীতি বেসিক্যালি হিংসার রাজনীতি, এখানে হিংসার চাষ হয়।
1971-72 সালে আমাদের সেনাকর্তা যখন ওখানে লড়াই করেছিলেন ওখানকার মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, তখন রাজাকার বা আলবদর বাহিনী তো আর আমেরিকা থেকে আসেনি, পাকিস্তান থেকে আসেনি, ওরও অধিকাংশই এই বাংলাদেশের লোক ছিল যারা কেউই স্বাধীনতা চায়নি। এবং সবচেয়ে বড় কথা যে সেই সময় 3 লক্ষ মহিলা ধর্ষিতা হয়েছিল, তাদের অনেকের সন্তান প্রসব করতে বাধ্য হয়েছিল, সন্তান নষ্ট করতে পারেনি। অনেকেরা বলেছিল তাদের পিতৃ পরিচয় কি হবে। শেখ মুজিবুর রহমান বলেছিলেন দরকার হলে আমার নাম দিয়ে দাও। আমি জানি না এখন তারা মুজিবের বাড়ি দৌড়চ্ছে সম্পত্তি আদায় করার জন্য কিনা। এখন সেই জিনটা কিন্তু কোথাওটা থেকে গেছে, এটা একটা জেনেটিক ফ্যাক্টর। এখন এই যে লোকগুলো যেটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, এরা খুব ভয়ঙ্কর জঙ্গি এই কারণে, প্রথমত এটা পেটে খাবার নেই, আইএসআই এদের টাকা দিচ্ছে, ফলে বলছে হামাসের কথা পরে আসছি। এরা কারণ এদের তৈরি করা হচ্ছে একটা অদ্ভুত, যাদের মধ্যে লজিক নেই, এরা যা খুশি তাই করতে পারে, এদের ওই এর মতো পেছনে দম দিয়ে দিলে দৌড়তে পারে, এইরকম একটা তৈরি করছে যাদের না লজিক, মুক্ত চিন্তা নেই, গণতন্ত্র নেই, এরা মহিলাদের সম্মান দিতে পারে না, এরা জানে না যে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন কি কাজে লাগে, জানে কিন্তু করতে দেবে না। এরা চায় মহিলাদের এই মধ্যযুগে সন্তানের জন্ম দেবে এবং অস্বাস্থ্যকতায় মরে যাবে, দিলে আরেকটা বিয়ে করতে পারবে, এই তো মাথায় ঢুকেছে এগুলো। আরে এরা তো কোনো না কোনো মায়ের গর্ভ থেকে জন্মেছে, এদেরকে এখানে বসে বসে শেখাতে হবে কিভাবে জন্মেছে, মায়ের পেটে সন্তানটা এলো কি করে। এরা বোঝে না যে একজন মহিলার স্বাস্থ্য কিভাবে রক্ষা করতে হয়। কেন গোটা পশ্চিম দেশ থেকে চুপ একদম চুপ করে থাকো, কিছু বোঝো না তুমি, একটা মূর্খ, চুপ করে থাকো। ওরা এটা বাংলাদেশ নয়, চুপ করে শোনো, ভালো করে বোঝো একটু ভাই, একটু বোঝার চেষ্টা করো। লাস্ট হচ্ছে বহুদিন ধরেই বাংলাদেশের লোকগুলো বলতো এ কিছু ওই তালিবান টাইপের, আমরা হব তালিবান, বাংলা হবে আফগানিস্তান। আমি একটা কথা বলি, পাকিস্তানের আইএসআই ভালো মুরগি পেয়েছে, এদের তালিবান বানাবে, তালিবান বানিয়ে এরা এখানে ওখানে জেহাদি করতে পাঠাবে। আমি শুধু এটুকু বলে দিই, ওই হামাসের জঙ্গিরা যারা গাজা এলাকায় ইসরায়েলকে আক্রমণের সাহস দেখিয়েছিল, ভাইকে তার কি ফল হয়েছে বুঝেছ? 50,000 অলরেডি স্বর্গে গিয়ে হুরির সঙ্গে সময় কাটাচ্ছে। তোমার যদি 72 বা 572টা হুরের দরকার হয়, লড়াই করো, উত্তর পূর্বে খালি একটু আঙুল দেখিয়ে বলো 72 নয় 720 হুরের কাছে পাঠিয়ে দেবো, নিশ্চিন্ত থাকবে ওখানে। ভারত বা ভারতের কোন জায়গায় একটু পড়াশোনা ক্ষমতা নেই, আমি গবেট হোস না পড়াশোনা কর রে বাবা তোরা। আমি এই মূর্খদের কি বলবো? নিঝুম বাবু ভার্সেস আরিফ বিল্লাহ, আমি যাচ্ছি, তারপর পাপিয়াদের কাছে আসবো। নিঝুম বাবু, বেশ, নিঝুম বাবু ভার্সেস আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে, এরপর আমি নিঝুম বাবুর কাছে যাব। প্রথমে আমি আরিফ বিল্লাহকে প্রশ্ন করব। আরিফ বিল্লাহ, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে হামাস পোস্টার, হামাস জঙ্গিদের পোস্টার, বন্দুক টন্দুকও আছে, সেখানে একটা কিউআর কোড আছে, সেই কিউআর কোডে স্ক্যান করলে কিভাবে ওখানে কানেকশন হয় সেটা হচ্ছে। তো বাংলাদেশে হামাস জঙ্গিদের কিউআর কোডের মাধ্যমে রিক্রুটমেন্ট একদিকে, আরেকদিকে আনসার আল ইসলামের লিস্ট আমার হাতে রয়েছে, এই লিস্টকে আপনি সমর্থন করছেন কি করছেন না? এই যা লেখা রয়েছে সমর্থন করছেন কিনা বলুন, বলুন। করছি, আপনি কি আমার কাছ থেকে উত্তর চাচ্ছেন কিংবা চাচ্ছেন না সেটা বলুন। যদি আপনি টয়লেট, এই পটি, এই সবের কথা না বলে সঠিক রাজনৈতিকভাবে উত্তর দিতে পারেন দিন, আপনাকে আমি সুযোগ দিচ্ছি বারবার। বলুন, বলুন, আমার কথা বলুন, বলুন। উত্তর চাই, ওনাদেরকে থামান, ওনাদেরকে একটু বলুন লাফালাফি কম করতে। আপনি যদি সঠিক উত্তর থাকে তাহলে দিন, আপনাকে সময় দিচ্ছি, বলুন, বলুন, বলুন। জি, আপনি বলছেন আমার দেশে জঙ্গি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, নানান নাটক তৈরি করছেন, ছবি চলছে। ভাই রয়ের প্রেসক্রিপশন, এগুলো তো ভারতের প্রেসক্রিপশন। বিগত সময়ে যে নাটক আপনারা দেখাইছেন সেই নাটক আপনারা এখনো নাটক তৈরি করার চেষ্টা করছেন। আপনার দেশ নিয়ে ভাবুন, আপনি আমার দেশ নিয়ে তো মাতামাতি কেন? আপনি আপনার দেশ থেকে আপনারা ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছেন। আপনার মোহাম্মদ ইউনূস বলছে ভারতের উত্তর পূর্ব কষ্টে আছে, কোনো কষ্টে কেউ নেই। আবারও বললাম, কেউ যদি ভারতের দিকে চোখ তোলে, যে জঙ্গিদের এরা ছেড়েছে, একটা যদি ভারতবর্ষে কোনো আক্রমণ করে, কোনো ক্ষতি করে, ওখান থেকে ঘাট ধরে তুলে আনা হবে। দেখেনি ভারতবর্ষ কাকে বলে, চুলের মুঠি ধরে তুলে আনা হবে, তখন বুঝতে পারবে। একবার দেখি চুলের মুঠি ধরে তুলে আনা হবে, নিঝুম বাবু, চুলের মুঠি ধরে তুলে আনা হবে। বেশ, আরিফ বিল্লাহ উত্তর দিতে দিলাম, এক মিনিট আসছি আবার। নিঝুম বাবু, কিছু বোঝে না একদম, এগুলো যান ওখানে।
আরে ভাই এক সেকেন্ড ঠিক আছে। নিঝুম বাবু উনি জানুন আগে, নিঝুম বাবু উনি ডেফিনেশন জিজ্ঞেস করছেন, বলছেন ঠিক আমি আনবো আরিফ বিল্লাহকে ভারতে নিয়ে এসে ঘোরাবো। আমি তার আগে নিঝুম বাবু আমার প্রশ্ন আপনাকে, নিঝুম বাবু উনি বলছেন ডেফিনেশন জঙ্গিদের ভারত নাকি ডেফিনেশন দিচ্ছে এরা আসলে জঙ্গি নয় ইত্যাদি। আমি বলছি এই চিঠিতে লেখা রয়েছে যে কারা কাফের, গাজওয়াতুল হিন্দ, জেহাদ চলবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো বলে একটা লিস্ট যেখানে আপনারও নাম রয়েছে। তো এটা জঙ্গি না বলে এদের আমি কি বলবো জঙ্গি না বলে কি বলবো, ঢঙ্গি কি বলবো? না দাদা, এখানে তাদেরকে তো জঙ্গি বলতেই হবে, কিন্তু এখানে একটা কথা মনে হয় আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। তিনি যে বারবার আপনাকে বলছেন যে ভারত কেন এত নাক গলাচ্ছে, মজার ব্যাপার হচ্ছে যে আমি বারবারই বলছি যে সিরিয়াতে কি হচ্ছে, আপনার ফিলিস্তিনে কি হচ্ছে, এই লোকগুলো সারাদিন বাংলাদেশে মিছিল করছে এটা নিয়ে। তারপরে আমেরিকাতে কি হচ্ছে, রাশিয়াতে কি হচ্ছে তারা বলছে, এবং পৃথিবীর সমগ্র মিডিয়াকে নিয়ে কথা বলছে। ইতিহাসটা দেখুন, ইতিহাসটা জানুন। তো ভারতের মিডিয়া যখন আমাদেরকে নিয়ে কথা বলছে প্রবলেম হচ্ছে। এই লোকটা ফেসবুকে যান, এই লোকটা ফেসবুকে গিয়ে দেখুন ফিলিস্তিন নিয়ে প্রচুর কথা বলছেন। তো উনি বাংলাদেশে বসে ফিলিস্তিন নিয়ে কথা বলছেন কেন, ইসরায়েল নিয়ে কথা বলছেন কেন? মানে এই উত্তর কিন্তু তিনি দিতে পারবেন না। তিনি যে একটা কথা বললেন যে স্যানিটারি ন্যাপকিন আমাদের কালচারের মধ্যে পড়ে না, আমাদের এটা কি কালচারের অংশ নাকি এটা স্বাস্থ্য সচেতনতার অংশ? কোনটা কালচারের অংশ আর কোনটা শারীরিক সুরক্ষার অংশ, এইটা যারা বুঝতে পারে না সেটা তো মুশকিল, তাই না? বেশ নিঝুম বাবু সঙ্গে থাকুন, আমি আসবো বিমল স্যারের কাছে আসার আগে পাপিয়াদি উত্তর দিচ্ছেন। পাপিয়াদি, এই যে আপনারা বলছেন না, আপনারা শুধু মূর্খ নন, আপনারা ভণ্ড, আপনারা ধরিবাজ। আপনাদের কাজী নজরুল ইসলাম লিখেছেন জনগণে যারা জোঁক সমশোষে, জোকের মতো রক্ত শুষে নিচ্ছেন, জনগণে যারা জোঁক সমশোষে তারে মহাজন কয়, সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয়, মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন, যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান। শিখুন একটুখানি। নীতি নবুজ ঝুড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান। আপনাদের কাজী নজরুল ইসলাম ভগবানের কাছে আরতি জানিয়েছেন। আপনারা ভণ্ড, আপনারা মূর্খ, আপনারা ধরিবাজ, আপনাদের কাজী নজরুল ইসলাম বলেছেন। গলা শুকিয়ে গেছে, হ্যাঁ এই তো বলতে পারবেন আপনি। এর উত্তরে বলছে গলা শুকিয়ে গেছে, কারণ ওনার কাছে কোনো উত্তর নেই, একদম জিরো কন্টেন্ট নেই। বিমল দা উত্তর দেবেন, তারপর আমি সালাউদ্দিন সাহেবের কাছে। আরিফ বিল্লাহ আসছি, এক মিনিট। বিমল দার উত্তরটা শুনেন। বিমল দা, আমি একটা কথা বলি। না আমি বিমল স্যারের কাছে আসবো। হ্যাঁ বিমল স্যার, বিমল স্যার দেখুন, আজকে মিস্টার আরিফ বিল্লাহ আপনি শুধু যে কোনো কথাই বলুন না কেন, তার মধ্যে একটা কথাই আপনি সবচেয়ে বেশি প্রয়োগ করেন, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারত বিরোধী। মানে ভারতকে আপনারা সহ্য করতে পারছেন না, কারণ হচ্ছে যে আমরা সব কিছুতেই দেখছি। বলছে ভারতের অধিকার আছে কেন? আমাদের অধিকার আছে এই কারণে যে আজকে যে নামটা ব্যবহার করছেন স্বাধীন বাংলাদেশ, কোত্থেকে আসলো আপনি ব্যবহার করুন, পূর্ব পাকিস্তান ব্যবহার করুন, আমি কিছু বলবো না। পূর্ব পাকিস্তান নামটা ব্যবহার করুন, আমি কিচ্ছু বলবো না। আজকে যে মুহূর্তে আপনি বাংলাদেশ নামটা ইউজ করবেন, আমার বুকে লাগছে একটা কথা বাংলাদেশটা। শুধু একটা লাইন, আমাকে একটা জিনিস একটা লাইন বলে দিই, আমি একটা লাইন বলে দিই, একটু থামতে বলো, একটা লাইন বলি। আমি আজকে এখানে এই স্টুডিওতে বসে বলে যাচ্ছি, এরা যেভাবে সবার ওপর আক্রমণ শুরু করেছে, অদূর ভবিষ্যতে 15 দিন 1 মাসের মধ্যে ওই বাংলাদেশে যারা হিন্দু, যারা মুসলিম, যে মুসলিমগুলোর এখনো মাথায় বুদ্ধি রয়েছে, লজিক রয়েছে, এদের প্রত্যেককে নিয়ে ওই সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে। একটা বার বাঁচতে পারবে। গত 48 ঘন্টা বাংলাদেশে কি হয়েছে দেখাই আমি, প্লাজমা দেখাবো। গত 48 ঘন্টায় কি হয়েছে বাংলাদেশে দেখাবো, দেখুন। আমি তারপর আসবো সালাউদ্দিন সাহেবের কাছে। এদিকে আমার আছে বেবি টুকটুক ইউনুস, বাচ্চা ইউনুস কিচ্ছু জানেন না, হাতে বোমা নিয়ে খেলছেন। রিপ্রেজেন্টেশনাল ইমেজ, কারণ কেন দিয়েছি, কারণ গোটা বাংলাদেশের জঙ্গি তাণ্ডব চলছে, কিন্তু উনি কিচ্ছু জানেন না, কিচ্ছু করতে পারেন না।
কি হয়েছে? বাংলাদেশে হামাস পোস্টার পড়েছে গত 48 ঘন্টায়। পরে স্লাইড। আর কি হয়েছে বাংলাদেশে? পরে স্লাইড। বসন্ত উৎসব বন্ধ, কারণ বসন্ত কোনো একটা পার্টিকুলার বই বা কোনো একটা পার্টিকুলার জায়গায় লেখা নেই। পরে স্লাইড। আর কি বন্ধ হয়েছে? নাট্যোৎসব বন্ধ হয়ে গেছে, নাটক করা যাবে না, গান গাওয়া যাবে না, বসন্ত উৎসব করা যাবে না। আর কি হয়েছে? ঘুড়ি উৎসব বন্ধ, ঘুড়ি ওড়ানো যাবে না, কালচারাল লজ্জা, একটা কালচারালি ব্যাপারটা নয় ঠিক। পরে ফুলের দোকানে ভাঙচুর চলেছে ভ্যালেন্টাইন্স ডের দিন, আই লাভ ইউ বললে তাদের ওপর অত্যাচার চলেছে। পরে স্লাইড। গর্ভনিরোধক বিক্রি, ফার্মেসিতে ভাঙচুর চালানো হয়েছে। পরে স্লাইড। দ্রুত। বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের দোকানে হামলা করে বন্ধ করে দেওয়া হয়েছে। মাদারীপুরে হিন্দুর বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। বেবি টুকটুক ইউনুস বসে বসে খেলা করছেন, তিনি কিছুই জানেন। আমি শেষ কমেন্ট 10 সেকেন্ড দেবো। সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন সাহেব 10 সেকেন্ডে কি হয়েছে গত 48 ঘন্টা, দ্রুত একবার বলে দিন। আমি বলছি এখন একটা কথা, যে বিমল কুমার চন্দ্র সাহেব, বিমল শঙ্কর নন্দদাদা এবং পাপিয়া অধিকারীকে, যে দেখুন বাংলাদেশি যারা ভারতকে সহ্য করতে পারে না তারা সবাই পাকিস্তানের পাপের সন্তান, এটা আপনাদেরকে বুঝতে হবে। পাকিস্তানের পাপের সন্তানরা ভারতকে সহ্য করতে পারবে না, কারণ ভারত আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। আর আমি আজকে শেষ কথা বলবো, হামাসের উত্থান হয়েছে বাংলাদেশে। হামাসের পক্ষে যারা কথা বলছে তারা সবাই হামাস। হামাসের মূল পৃষ্ঠপোষক ইউনুস, সেও হামাস। মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছি, আবার বলছি, বারবার বলবো, অবিলম্বে বাংলাদেশে সামরিক অভিযান চালান। এখানে শেষ করতে হবে, শেষ করতে হবে। ব্যাস। এদের পরিণতি আরিফ বিল্লাহ লাস্ট 10 সেকেন্ড, আরিফ বিল্লাহ লাস্ট 10 সেকেন্ড, আরিফ বিল্লাহ 10 সেকেন্ড, আরিফ বিল্লাহ। এরা বহু বেড়েছে। হ্যাঁ, বাংলাদেশের উপর হামলা চালাতে আসলে বাংলাদেশের জনগণ পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে এবং ভারত ভেঙে 10 টুকরো হবে, 7 সিস্টার থাকবে না, পশ্চিমবঙ্গ স্বাধীন হয়ে যাবে। স্পষ্ট কথা বলে দিচ্ছি। বেশ, অনেক বলেছেন। শোয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আরিফ বিল্লাহকে বারবার বলার সুযোগ দিয়েছি, কিন্তু তিনি যা বলেছেন তা হয়তো বলা স্ট্যান্ডার্ডে ঠিক নয়। প্রশ্ন থেকে যাচ্ছে তাদের কি এই মুহূর্তে ভাবনা, চিন্তা, শিক্ষা এইসব নিয়ে। শেষ করব আমি, বলবো ভগবদ গীতার একটি শ্লোক, কর্মাণি এভাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভুর মা তেষু অঙ্গস্ত্ব কর্মণি। তুমি কর্ম করো কিন্তু ফলের সঙ্গে অ্যাটাচড হয়েও না। ইউনুস বড্ড অ্যাটাচড হয়ে গেছে নিজের কর্ম এবং নিজের চেয়ারের সঙ্গে। ওই চেয়ারে সেটে গেছে মোহাম্মদ ইউনুস। ওই চেয়ারটাই একদিন ইউনুসকে গিলে খাবে। সেদিন মোহাম্মদ ইউনুস বুঝবে কত ধানে কত চাল। সেই দিন মোহাম্মদ ইউনুস বুঝবে ভারতের মতো মহাশক্তিধর দেশের সঙ্গে সরাসরি শত্রুতা করে কতটা ভুল করে ফেলেছে। সেই ভুলটা যতদিনে বুঝবে দেরি হয়ে যাবে না তো? বাংলাদেশের মানুষ আজকেই শুধরে দিন, আজকেই পাল্টে ফেলুন, আজকেই গদিটা উল্টে দিন। আপনাদের হাতেই শক্তি রয়েছে। আজ এখানেই শেষ করতে হচ্ছে কিশলয়ের অগ্নিবাণ। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।